আমি অধ্যাপক মোহাম্মদ জাকির হোসাইন, অর্থনীতি বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা থেকে তোমাদের আজকে তৃতীয় অধ্যায়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন তোমাদের উৎপাদন ব্যয় ও আয়, আমাদের এটা অর্থনীতির তৃতীয় অধ্যায়। এখানে আমরা এখন ইতিপূর্বে ক্লাসে উৎপাদন উপকরণ, পারস্পরিক গুরুত্ব তা নিয়ে আলোচনা করেছি। এখন আমি তোমাদের অর্থনীতির ভূমি কি, ভূমির বৈশিষ্ট্য কি, আজকে এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আলোচনার শুরুতে আমরা ভূমি কাকে বলে তা নিয়ে আলোচনা শুরু করছি। সাধারণ অর্থে ভূমি বলতে স্থলভাগ বা পৃথিবীর উপরিভাগকে বোঝায়। তাহলে সাধারণ অর্থে ভূমি বলতে স্থলভাগ, আমাদের এখানে জলভাগ আছে, স্থলভাগ আছে। তাইলে আমরা প্রথমে ভূমি বলতে স্থলভাগ বা পৃথিবীর উপরিভাগকে বোঝাই। কিন্তু আমরা যেহেতু অর্থনীতির লোক, কিন্তু অর্থনীতিতে ভূমি শব্দটা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অর্থনীতিতে ভূমি বলতে সমস্ত প্রকৃতির দানকে বোঝায়, যা মানুষ সৃষ্টি করতে পারে না। এখন ভূমির সঙ্গে আসি। অধ্যাপক মার্শালের ভাষায় ভূমি বলতে যে সব সম্পদকে বোঝায় বা প্রকৃতি, ভূমি বলতে সেসব সম্পদকে বোঝায় যা প্রকৃতি, জল, স্থল, বায়ু ও উত্তাপের মাধ্যমে মানুষকে মুক্ত হস্তে দান করেছে। তাহলে আমরা কি ভূমির সঙ্গে বলতে মার্শালের ভাষায় ভূমি বলতে সেসব সম্পদকে বোঝায় যা প্রকৃতি, জল, স্থল, বায়ু ও উত্তাপের মাধ্যমে মানুষকে মুক্ত হস্তে দান করছে। এটা হলো প্রকৃতির দান। তাই অর্থনীতিতে ভূমি বলতে ভূমির অবস্থান, উর্বরতা, খনিজ সম্পদ এবং বনজ সম্পদ, জলজ সম্পদ, আলো, বাতাস, তাপ, আবহাওয়া, জলবায়ু প্রভৃতি সম্পদকে বোঝায়। সুতরাং প্রকৃতি প্রদত্ত যে সকল উপাদান, প্রকৃতি প্রদত্ত যেসব উপাদান প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উৎপাদন এবং আয় সৃষ্টিতে সর্বাত সহায়ক হয়, তার সমষ্টিকে ভূমি বলা হয়। ইহা উৎপাদনের আদি ও মৌলিক উপাদান এবং এর যোগান চিরস্থায়ীভাবে সীমাবদ্ধ। তাইলে একটা শব্দ এখানে আসছে, দেখো, উৎপাদনে আদি ও মৌলিক উপাদান এবং এর যোগান চিরস্থায়ীভাবে সীমাবদ্ধ। এগুলো প্রকৃতিগত দান
আমাদের পৃথিবীতে ভূমি যা আছে প্রকৃতিবদ্ধ এবং এটা সীমাবদ্ধ, লিমিটেড। এটা আমরা প্রকৃতি আমাদেরকে দেয়, এটা কখনো আমরা বাড়াতেও পারি না, কমাতেও পারি না। প্রকৃতি কখনো আমাদের কাছ থেকে এগুলা, আমরা যারা নদীমাতৃক দেশ, এখানে আছে একখণ্ড ভূমি, তারা বসত বাড়ি করে থাকে, হয়তো নদীতে ভেঙে গেল, তাহলে আবার পৃথিবীতে কোনো বস্তুর কোনো ধ্বংস নাই। এটা অবিনশ্বরতাবাদ একটা সূত্র আছে, শুধু রূপের পরিবর্তন হয়, একদিকে ভাঙে আরেকদিকে গড়ে। কিন্তু এই প্রকৃতিটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের মহান সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করছেন, এবং এগুলা আমাদের এই সম্পদটা সীমাবদ্ধ, এবং এটার কোনো ক্ষয় নেই, এটা অবিনশ্বর। শুধু রূপের পরিবর্তন হয়, রূপের পরিবর্তন করে আমরা নতুন উপযোগ সৃষ্টি করি এবং উৎপাদন কার্যগুলো ব্যবহার করি। তাহলে আমরা এখন আলোচনা করব ভূমির বৈশিষ্ট্য নিয়ে। ভূমির বৈশিষ্ট্যগুলো কি? তাহলে ভূমির বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা শুরু করছি। প্রথম এক নম্বর পয়েন্ট, ভূমি প্রকৃতি দান। ভূমি প্রকৃতি দান, কাজেই ভূমি সৃষ্টিতে মানুষের কোনো অবদান নাই। তাহলে আমাদের এই ভূমি সৃষ্টিতে মানুষের কোনো অবদান নেই, এটা হলো প্রকৃতির দান। দ্বিতীয় পয়েন্টে আসি, ভূমির যোগান সীমাবদ্ধ। ভূমি প্রকৃতির দান বলে এর যোগানও সীমাবদ্ধ। মানুষ নিজের পরিশ্রমের দ্বারা ভূমির যোগান বৃদ্ধি করতে পারে না। এরপর আসে ভূমির উর্বরতা ও অবস্থান বিভিন্ন। তাহলে কি ভূমির উর্বরতা অবস্থান বিভিন্ন, এটা জিনিস এই পয়েন্টে কি? ভূমির গুণগত পার্থক্য আছে, উর্বরতা ও অবস্থানের ভিত্তিতে এই পার্থক্য লক্ষ্য করা যায়। কোনো ভূমি বেশি উর্বর, আবার ভালো অবস্থানে অবস্থিত, আবার কোনো ভূমি কম উর্বর এবং খারাপ স্থানে অবস্থিত। তাহলে ভূমি হস্তান্তরযোগ্য নয়। আর একটা পয়েন্ট আছে, অন্যান্য উপাদানের ন্যায় ভূমি স্থানান্তরযোগ্য নয়, তবে ভূমির মালিকানা হস্তান্তরযোগ্য। আমরা ভূমিটা স্থানান্তর করতে পারি না, তবে ভূমির মালিকানাটা হস্তান্তর করা যায়, একজনের হাত থেকে আরেকজনের হাতে হস্তান্তর করা যায়। তাহলে আমরা এখন আলোচনা করব ভূমি স্থায়ী। ভূমির অস্তিত্ব স্থায়ী। এই পয়েন্টটাতে সময়ের পরিবর্তনে অন্যান্য উপাদানের ন্যায় এর অস্তিত্ব লোপ পায় না। ভূমির অস্তিত্ব সময়ের পরিবর্তনে কোনো লোপ পাবে না। তার হলো তারপর পয়েন্টটা, ভূমির মৌলিক ও অক্ষয় উৎপাদন ক্ষমতা। ভূমির মৌলিক ও অক্ষয় ক্ষমতা বিদ্যমান। ভূমির এই মৌলিক ও অবিনশ্বর শক্তির উপর ভিত্তি করে রিকার্ডোর খাজনা চুক্তির উদ্ভব হয়েছে। আমরা ভূমির বৈশিষ্ট্য নিয়ে এখন আলোচনা করছি। আলোচনার এখন পয়েন্টটা হবে হচ্ছে ভূমির উৎপাদন ব্যয় নেই। ভূমি প্রকৃতির মুক্ত দান বলে এর কোনো উৎপাদন ব্যয় নেই। ভূমিটা প্রকৃতির মুক্ত দান, এর কোনো উৎপাদন ব্যয় নেই। ভূমি ক্রমহ্রাসমান বিধির অধীন। এখন আমরা ক্রমহ্রাসমান বিধির অধীনটা কি? ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি বিশেষভাবে কার্যকরী হয় উৎপাদন বৃদ্ধির জন্য।
একই পরিমাণ জমিতে অধিক শ্রম ও মূলধন ও নিয়োগ করলে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এর পরের পয়েন্টটা হচ্ছে, তাহলে ভূমির ক্রমহ্রাসমান বিধির অধীন, এই পয়েন্টটাতে তোমরা আবার বলছি তোমাদের, ভূমির ক্ষেত্রে ক্রমহ্রাসমান উৎপাদন বিধিটি বিশেষভাবে কার্যকরী হয়। উৎপাদন বৃদ্ধির জন্য একই পরিমাণ জমিতে অধিক শ্রম ও মূলধন ও নিয়োগ করলে উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়। এরপরের পয়েন্টটা হলো নিষ্ক্রিয় উপাদান। ভূমিকে উৎপাদনের নিষ্ক্রিয় উপাদান বলা হয়, কারণ ভূমিতে স্বয়ংক্রিয়ভাবে কোনো দ্রব্য উৎপাদিত হয় না। যেমন এক খণ্ড ভূমিতে স্বয়ংক্রিয়ভাবে ধান, গম ইত্যাদি উৎপাদিত হয় না। তাহলে ভূমিটা হইল নিষ্ক্রিয় উপাদান। এরপরের একটা পয়েন্ট আছে আমাদের, তা হলো বিকল্প ব্যবহার। ভূমি একদিকে শস্য উৎপাদনের কাজে, আবার অন্যদিকে শিল্প কারখানা প্রতিষ্ঠার কাজে ব্যবহৃত হয়। কাজেই বিকল্প ব্যবহার ভূমির অন্যরকম বৈশিষ্ট্য। তাইলে একখণ্ড ভূমিতে আমরা চাষাবাদও করতে পারি এবং ওই ভূমিতে আমরা শিল্প কারখানাও তৈরি করতে পারি। আমরা আজকে এই ভূমির কি, ভূমির বৈশিষ্ট্যগুলো কি, এগুলো নিয়ে আলোচনা করছি। এখন আমরা পরিশেষে তোমাদের উপসংহারে এসে আমরা বলতে পারি, উপরোক্ত বৈশিষ্ট্য মানে ভূমির যে বৈশিষ্ট্যগুলো তখন তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, উপরোক্ত বৈশিষ্ট্য আলোকে নিঃসন্দেহে বলা যায় যে ভূমি এমন একটা সম্পদ যা মানুষ কর্তৃক সৃষ্টি নয়, এটা প্রকৃতি দান, তাই এর যোগান সীমাবদ্ধ। যদি ভূমি মানুষ দ্বারা সৃষ্টি হতো তবে এর যোগানও সহজে বৃদ্ধি করা সম্ভব হতো। যেহেতু ভূমি মানুষ দ্বারা সৃষ্টি নয়, প্রকৃতি দান এবং ভূমিটা লিমিটেড, সীমাবদ্ধ অবস্থায় আছে পৃথিবীতে। তাইলে পরিশেষে তোমাদের আমরা একটা কথা বলতে পারি, আমরা উৎপাদনের ক্ষেত্রে একটা জিনিস বলতে পারি, উৎপন্ন বস্তু মাত্রই বিনাশ হচ্ছে ও পরিবর্তন হচ্ছে। জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমরা আজকে তোমাদের ক্লাসে পড়াচ্ছি, তোমাদের শিক্ষার জন্য উদ্বুদ্ধ করছি, তোমাদের জ্ঞান আহরণে সহযোগিতা করছি। আমরা যারা শিক্ষক আছি, শিক্ষক কেবল পথ প্রদর্শক মাত্র। আমরা তোমাদের পথ প্রদর্শক। আমরা তোমাদেরকে অনুপ্রেরণা দিতে পারি, নির্দেশ দিতে পারি। পক্ষান্তরে আমাকে নিষ্ঠা ভরে বা পরিশ্রম করতে হবে, অর্থাৎ তোমাকে নিষ্ঠা ভরে পরিশ্রম করতে হবে আমাদের সবার সুখের জন্য, মুক্তির জন্য। তাহলে তোমরা তোমাদের উৎপাদনের চ্যাপ্টারে আবারও আমি বলছি, উৎপন্ন বস্তু মাত্রই বিনাশ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। আমরা শিক্ষক যারা আছি, শিক্ষক কেবল তোমাদের পথ নির্দেশনা দিতে পারে, পথ প্রদর্শক মাত্র। তারা
অনুপ্রেরণা দিতে পারেন, নির্দেশ দিতে পারেন। পক্ষান্তরে তোমাদেরকে নিশ্চয় করে পরিশ্রম করতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে তোমরা তোমাদের জীবন পরিচালিত করবে এবং পরিশ্রমের মাধ্যমে পরিশ্রমটাই হলো আমাদের একমাত্র মুক্তির জন্য, আমাদের সমাজে চলার জন্য পরিশ্রম করতে হবে। আমি এরপরে আরেকটা জিনিস বলবো বক্তব্য শেষ করার পূর্বে। মানুষ মাত্রই শান্তি ও সম্প্রীতিতে থাকতে ভালোবাসে। শান্তি ও সম্প্রীতি বস্তুত মানুষের মধ্যে দুর্লভ। এক বা একাধিক কারণে মানুষ সহজেই অসম্প্রীতি, উত্তেজনা প্রবণ ও ঐক্যহীন জীবন নিয়ে দুঃখ ভোগ করে। মানুষ যখন বিষাদগ্রস্ত এবং বিপদগ্রস্ত হয় তখন সে অসহায় অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে চেষ্টা হন। সেজন্য কোনো ব্যক্তি তার নিজের আনন্দের জন্য এবং মানুষকে চিত্ত বিনোদের জন্য সিনেমা, থিয়েটারে গিয়ে কিংবা টিভি, রেডিওর মতো প্রমোদে আসক্ত হয়ে দুশ্চিন্তাকে ভুলে থাকতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে সেটা এক জাতীয় পলায়নী মনোবৃত্তি, যেটা কোনো সমস্যার সমাধান দিতে পারে না। মানুষ এইভাবে দুঃখ থেকে নিজেকে মুক্ত করতে পারে না। তাহলে আমি এই কথাগুলা উৎপাদনের ক্ষেত্রে এই কথাগুলা বলার কারণটা হলো, মানুষ সেজন্য আমাদের আজকে এই উৎপাদন ব্যবস্থা, আমাদের যত ভোগের প্রয়োজন, আমাদের যত উপযোগ আছে, তাইলে আমরা উৎপাদন করতে হয় এবং উৎপাদন করতে গেলে আমাদের শ্রম দিতে হবে, মূলধন খাটাতে হবে এবং সংগঠনের মাধ্যমে সুষ্ঠুভাবে উৎপাদন কার্য পরিচালনার জন্য সংগঠনের মাধ্যমে কাজ করতে হবে। তাহলে তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করার পর তুমি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এসে পড়াশোনা করছো এবং এখানে চাকরির ক্ষেত্রে গেলেও তোমাকে শ্রম দিতে হবে, পরিশ্রম করে টাকা ইনকাম করতে হবে। আমরা অর্থনীতিতে মানুষ যে অর্থনৈতিক জ্ঞান, এই জ্ঞানটা যদি তুমি পরিপূর্ণভাবে আহরণ করতে পারো, তাহলে তোমার প্রয়োজন অনুযায়ী এবং তোমার চাহিদা অনুযায়ী কোনটার চাহিদা বেশি, কোনটা চাহিদা কম, এইভাবেই তুমি তোমার জীবন যাপন করে তোমার জীবন উন্নত করতে পারো। তাহলে এখন থেকে তোমরা এইসব জিনিস নিয়ে চিন্তা করতে হবে। অর্থনীতি তোমাদেরকে সুন্দরভাবে চলার জন্য এই জ্ঞানটা তোমাদের কাজে লাগবে। তাহলে তোমরা এই অর্থনীতি বইটি ভালোভাবে অনুধাবন করবে। এটা তোমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কাজে লাগবে। আমি আজকে তোমাদের তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় ও আয়, এই চ্যাপ্টারে আমাদের এখন মূলধন গঠনের কিছু বইয়ে মূলধন গঠন কৃষির উপর নির্ভর করে এবং মূলধন গঠনের প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করলাম। পরিশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের অনলাইন ক্লাসের পরিসমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।